খ নাম্বারটা একটু দেখে নাও। দুইটা ক্রমিক জোড় সংখ্যা। গতকালকে আমরা বলছিলাম একটা স্বাভাবিক জোড় সংখ্যাকে আমরা কি ধরে নিই? একটা স্বাভাবিক জোড় সংখ্যাকে কি ধরে নিই বলো? 2x। আর বিজোড় সংখ্যাকে কি ধরে নিই? 2x minus 1। 2x minus 1। তোমাদের হয়তো লাস্ট ক্লাসে কথা মনে আছে। তো 11 খ দিয়ে শুরু করতেছি। ধরি দুইটি ক্রমিক জোড় সংখ্যা, দুইটি ক্রমিক জোড় সংখ্যা হবে 2x আর হইল 2x plus 2, যেখানে x is element of n। n কি বলতো ভেড়া? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। তাহলে আমাকে বলো, প্রথম জোড় সংখ্যাটা যদি আমি সাপোজ 10 ধরি, তাহলে তারপরের জোড় সংখ্যাটা কত? 10 এর পরে 12। জোড় সংখ্যা 12। তাহলে অবশ্যই তার সাথে 2 যোগ করতে হবে। এই কারণে একটা জোড় সংখ্যা যদি 2x হয়, তাহলে ঠিক তার পরবর্তী জোড় সংখ্যাটাকে আমি ধরে নিব 2x plus 2। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই? একটা জোড় সংখ্যা যদি 2x হয়, ঠিক তার পরবর্তী জোড় সংখ্যাটা হবে 2x plus 2। তো দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল হবে 2x into 2x plus 2। তো এখান থেকে একটা 2 কমন যায়, সো এটা 4x into x plus 1 হইলো। তোমাদের কাছে আবার একটা ছোট্ট প্রশ্ন, যারা x হইলো ন্যাচারাল নাম্বারের সদস্য, তো x আর x plus 1 এই দুইটা, যারা ভালো করে শুনো, x আর x plus 1 এই দুইটা কি ক্রমিক সংখ্যা না ভাইয়া? জি ভাইয়া। ক্রমিক মানে হচ্ছে পরপর, মানে একটা যদি 5 হয় তাহলে আরেকটা 6, তো একটা যদি 8 হয় তাহলে আরেকটা 9। তো আমাকে বলো, x আর x plus 1 যেহেতু ক্রমিক, x এখানে x ও x plus 1 দুইটি ক্রমিক সংখ্যা, অর্থাৎ দুইটা ক্রমিকের মধ্যে কি একটা জোড় হবেই না, কারণ জোড় আর বিজোড় পরস্পর পরপর থাকে। তাহলে বলো, অর্থাৎ এদের মধ্যে একটি জোড় হবেই, এদের মধ্যে একটি জোড় হবেই। সবাইকে আমার কথা বুঝতেছো ভেড়া? x আর x plus 1, সাপোজ একটা 5 হলে আর একটা 6, তাহলে একটা জোড় অবশ্যই হয় না? জি ভাইয়া। ভেড়া আমি রেসপন্স পাইলাম না। হ্যাঁ, x আর x plus 1 এই দুটার মধ্যে একটা অবশ্যই জোড় হবে, কারণ এই দুটা ক্রমিক। বলতো ভেড়া, জোড় আর বিজোড় গুণ করলে কি হয়? জোড় আর বিজোড় সংখ্যা গুণ করলে কি হয়? জোড় হয়। সবাই কি বুঝতে পারো, জোড় আর বিজোড় সংখ্যা গুণ করলে সবসময় জোড় হয়। অর্থাৎ x into x plus 1 সংখ্যাটি জোড়, তাই না ভাইয়া? কারণ একটা জোড় আর একটা বিজোড় গুণ করলে সবসময় জোড় হবে। অর্থাৎ জোড় সংখ্যা কি 2 দ্বারা বিভাজ্য না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। x into x plus 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে তোমরা আমাকে একটু বলো, x into x plus 1 যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তার সাথে 4 গুণ আছে, সুতরাং কি আমি বলতে পারি 4x into x plus 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? ক্লাসে কে বলতে পারবা? দেখো, x আর x plus 1 2 দ্বারা বিভাজ্য, তার সাথে আরো 4 আছে, তাহলে 4 গুণ 2 বা 8 দ্বারা বিভাজ্য। তার মানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে দুইটা ক্রমিক জোড় সংখ্যা যদি আমি গুণ করি, তাহলে সেই গুণফলটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। তার মানে দুইটি ক্রমিক জোড় সংখ্যা গুণফল 8 দ্বারা বিভাজ্য। লক্ষ্য করো, আমি একটা উদাহরণ দিই।
দুইটা ক্রমিক জোড় সংখ্যার উদাহরণ দাও। সাপোজ 4 আর 6, 4 আর 6 গুণ করলে কত হয়? 4 আর 6 গুণ করলে 24। 24 কি 8 দ্বারা বিভাজ্য না ভাইয়া? জি ভাইয়া। সাপোজ দুইটা ক্রমিক জোড় সংখ্যা হইল 10 আর 12, 10 আর 12 গুণ করলে হয় 120, 120 ও 8 দ্বারা বিভাজ্য। তার মানে যে কোনো দুইটা ক্রমিক জোড় সংখ্যা এর গুণফল অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে, এটা ম্যাথমেটিক্যাল প্রমাণ। মানে আমরা কিভাবে করলাম, দুইটা ক্রমিক জোড় সংখ্যা ধরে নিছি 2x আর 2x + 2, এই দুইটা গুণ করে এটা হইছে 4x * x + 1। খেয়াল করো, x আর x + 1 এই দুইটা হলো ক্রমিক সংখ্যা, এই দুইটার মধ্যে অবশ্যই একটা জোড় হবে আর একটা বিজোড়। আর আমরা জানি জোড় আর বিজোড় গুণ করলে অলওয়েজ কি হয়? জোড় আর বিজোড় গুণ করলে অলওয়েজ হয় হচ্ছে জোড়। তাহলে x * x + 1 সংখ্যাটা যেহেতু জোড়, তার মানে 2 দ্বারা বিভাজ্য। তাহলে 4 * 2, তার মানে এই টোটালটা হবে হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। ম্যাথটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও, ক্লাসের সবাই। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? এরা রেসপন্স পাচ্ছি না। না বুঝতে পারলে বলো ইয়েস অথবা নো। ফিল কোনো রেসপন্স পাইলাম না। ওকে, যাই হোক, আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝছো। সো পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। তো এবার আমি ভুলটা শেয়ার করলাম। তো এবার আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে, এটার মতো অনেকটা মিল আছে, সেটা হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বার ম্যাথটা একটু পড়ো। 21 নাম্বারে বলা হয়েছে n = 2x - 1, যেখানে x is element of n। এরা কে বলতে পারবা n টা কি সংখ্যা? n = 2x - 1, x যদি স্বাভাবিক সংখ্যার সদস্য হয় তাহলে n টা কি ধরনের সংখ্যা? এরা তোমাদের মাইকটা একটু বন্ধ রাখো, না হলে বিজোড়। তোমাদের মাইক বিজোড় বন্ধ রাখলে। সংখ্যা। হ্যাঁ, n = 2x - 1 এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তো আমাকে বলছে একটা বিজোড় সংখ্যাকে বর্গ করলে, মানে n² কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে সব সময় ভাগশেষ 1 থাকবে। আমি একটু উদাহরণস্বরূপ তোমাকে বলি। সাপোজ একটা বিজোড় সংখ্যা হলো 3, 3 কে বর্গ করলে কত হয়? 9, 9 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? ভাগশেষ কি 1 থাকে না বলতো? আচ্ছা, সাপোজ 5, 5 কে বর্গ করলে হয় 25, 25 কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি 1 থাকে না বলতো? 3 × 8 = 24, হাতে থাকে 1। সাপোজ ধরো 7, 7 কে বর্গ করলে হয় 49, 49 কে 8 দিয়ে ভাগ করলে 6 × 8 = 48, হাতে থাকে 1। তার মানে পৃথিবীর সকল বিজোড় সংখ্যাকে তুমি যদি বর্গ করো, তারপরে যদি 8 দ্বারা ভাগ করো, সব সময় ভাগশেষ 1 থাকবে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? তাহলে যদি 1 হয়, 1, হ্যাঁ খুব ভালো কথা বলছো। 1 হইলে তুমি 8 দিয়ে ভাগ করবা, একবারও যায় না, তাহলে তাইলেও ভাগশেষ একই থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। তার মানে পৃথিবীর সকল বিজোড় সংখ্যাকে বর্গ করলে, 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব সেটা একটু দেখো। এটার সাথে মিল আছে, এই কারণে আমি এই দুইটা অঙ্ক একসাথে করাচ্ছি। যারা দেয়া আছে n কত, 21 নাম্বার ম্যাথটা করতে যাচ্ছি। ভেরা আজকের ক্লাসটায় আমরা ইনশাল্লাহ এটা শেষ করব। তোমরা গতকালকের ক্লাস আর আজকের ক্লাসের অঙ্কগুলো, এই চ্যাপ্টার থেকে তোমরা জানো যে মাত্র একটা কোশ্চেন আসবে, মানে 4 বা একটা 2 মার্কের কোশ্চেন আসবে। এই কারণে তোমরা চেষ্টা করবা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক একবার করতে। একটা সুবিধা হলো নিয়মটা শিখে ফেললে তোমার আর এই চ্যাপ্টারটা বারবার করা লাগবে না। তো যাই হোক, 21 নাম্বার দেয়া আছে n = 2x - 1 where x is element of n, তার মানে x হলো ন্যাচারাল নাম্বার। এখন n² কত হবে ভেরা? 2x - 1 হোল স্কয়ার।
বলতো ভাইরা 2x - 1 হোল স্কয়ার কত? 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। এই দুটার মধ্যে 4x কমন যায়, তাহলে 4x ইন্টু x মাইনাস 1 প্লাস 1। অনেকটা আগের বারের মতো কথা, আমাকে বলতো x আর x মাইনাস 1 এই দুইটা কি ক্রমিক সংখ্যা না ভাইয়া? একটা যদি 5 হয় তাহলে এটা 4 না? এই দুইটা হলো ক্রমিক সংখ্যা। তার মানে কি এই দুইটার মধ্যে একটা জোড় হবেই না, মানে x যদি জোড় হয় তাহলে এটা বিজোড়, x যদি বিজোড় হয় তাহলে x মাইনাস 1 জোড় হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। মানে এই দুইটা হলো ক্রমিক সংখ্যা, তাদের মধ্যে একটা জোড় হবেই। জোড় আর বিজোড় গুণ করলে সবসময় কি হয়? জোড় আর বিজোড় 4 আর 5 গুণ করলে 20 হয়, তার মানে এটা সবসময় জোড় না। তার মানে x ইন্টু x মাইনাস 1 সংখ্যাটি জোড়। তার মানে x ইন্টু x মাইনাস 1 এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে কেউ কি বলতে পারবা 4x ইন্টু x মাইনাস 1 এই পুরো সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে বলো এতটুকু যদি 8 দ্বারা বিভাজ্য থাকে, এই যে 1 অবশিষ্ট থাকে না? সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। অর্থাৎ n কে বা যে কোনো বিজোড় সংখ্যাকে বর্গ করে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি থাকে বলতো? 1 অবশিষ্ট থাকে। 1 অবশিষ্ট থাকার কারণটা বুঝছো ভাইরা? এই সেই 1, কারণ 8 দ্বারা একটু বিভাজ্য আর একটা অবশিষ্ট থাকতেছে। আমি কি সবাইকে বোঝাতে পারছি? জি ভাইয়া। মানে আমরা দেখলাম যে যেকোনো বিজোড় সংখ্যা, সাপোজ 11 কে বর্গ করলে 121, 121 কে 8 দিয়ে ভাগ করলে 15 ইন্টু 8 এ 120 হয়, তাহলে হাতে 1 থাকে। যে কোনো বিজোড় সংখ্যাকে বর্গ করলে তারপরে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় 1 থাকবে। এই রুলগুলো একটু মনে রাখবা। তোমাদের লাস্ট ক্লাসে আমি একটা প্রমাণের কথা বলছিলাম, এটা বইয়ে নাই। লেখা হয় না ভাই, একটু লেখা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সময় দিচ্ছি। আর যদি সাপোজ লেখা শেষও না হয়, তোমরা তো ক্লাসের পরেই তোমরা রেকর্ডিংটা পেয়ে যাচ্ছ, ওই জায়গাটা পজ করে লিখে নিবা। অথবা আরেকটা কাজ করতে পারো, এখন তো ধরো যে লেখাটা পুরোটা আছে, স্ক্রিনশট রেখে দিতে পারো। সবাই কি বুঝছো? এরা তোমাদের একটা পরীক্ষা দিছিলাম 3.3, সোজা পরীক্ষাটাও কেউ দাও নাই, খুবই দুঃখজনক। পরীক্ষাটা দিবা। আর ঈদের আগে মানে আজকে তোমাদের আমি গ্রুপে একটা কোশ্চেন দিব, চ্যাপ্টার 7.1 জেনারেল ম্যাথের সম্পাদ্য, যেটা আমরা লাস্ট ক্লাসে করাইছিলাম। তো তোমরা এই চ্যাপ্টারটা পরীক্ষাটা দিবা ঈদের জন্য। তোমাদের আগামী শুক্র শনিবারটা খালি বন্ধ থাকবে, আচ্ছা তারপরে ভাইয়া, শুক্র ঈদ শনিবার কবে? থেকে ক্লাস হবে। মোস্ট প্রবাবলি বৃহস্পতি অথবা শুক্রবার, মানে আগামী বৃহস্পতি অথবা শুক্রবারই। তো তোমাদের শুধু আগামী শুক্র শনিবারটা বন্ধ, নেক্সট শুক্র শনিবার থেকে ক্লাস হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। তো গতকালকে ভেড়া আমাদের হয়তো তোমাদের সবারই হয়তো মনে আছে, আমরা মূলদ অমূলদ সংখ্যাটা পড়াইছিলাম। তোমাদের কি মনে আছে মূলদ সংখ্যার সংজ্ঞা কি? ভেড়া যেই সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, সাপোজ ধরো 4/9, এই সংখ্যাটা কি মূলদ নাকি অমূলদ? এটা মূলদ। এখন আরেকটা প্রশ্নের উত্তর দাও, যদি মানে অমূলদ সংখ্যা চেনার একমাত্র রাস্তা কোনটা বলবা? অমূলদ সংখ্যা চেনার একমাত্র রাস্তা হইল যেই সংখ্যা পূর্ণবর্গ নয় সেগুলার পূর্ণবর্গ না তার রুট। সাপোজ রুট 11 পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই হইল অমূলদ সংখ্যা। তো ভেড়া তোমরা আমাকে বলবা যে এগুলো অবজেক্টিভ হিসেবে আসবে, এটা কি মূলদ নাকি অমূলদ? মূলদ। ভেড়া এটা 4/9 তাই না? 4 - 0/9 কালকে শিখাইছিলাম তোমাদের। তো এটা মূলদ। রুট 9 কি মূলদ নাকি অমূলদ বলতো? রুট 9 মূলদ।
√9 মূলদ, কারণ √9 মানে 3 হয়, 3 কে লেখা যায় 6/2, তাহলে এটা অবশ্যই মূলদ হবে। √11 কি মূলদ? না ভাইয়া, নো। √6/3, না, √8/7। না। এই আপাত দৃষ্টিতে তোমাদের মনে হবে কি চ নাম্বারটাও মনে হয় অমূলদ, কিন্তু ভাইয়া এইখানেই হলো টুইস্ট, চ নাম্বারটা কিন্তু মূলদ সংখ্যা। কেন? এখন বলবা যে 27 তো পূর্ণবর্গ না, তাহলে ভাইয়া কেমনে এটা অমূলদ হইল, মানে মূলদ হইল? ভাইয়া আমি তোমাদের একটু বুঝায় বলি, 27/48 এটা 3 দিয়ে কাটাকাটি করা যায় না? জি ভাইয়া। কত হয়? 9/16। তাহলে বলো 9/16 মানে কি 3/4 না? ও, জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? তার মানে এইটা কি মূলদ নাকি অমূলদ বলো আমাকে। মূলদ। তো এই কারণে এরকম একটা টেকনিক্যাল প্রশ্ন, এই অবজেক্টিভটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পরীক্ষায় আসবে কোনটা মূলদ কোনটা অমূলদ, অবশ্যই একটা আসবে, এবং তার জন্য এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে। এটা কিন্তু মূলদ। বলো 6 নাম্বারটা কি মূলদ নাকি অমূলদ? মূলদ। 6 নাম্বারটা ভেড়া, 6 নাম্বারটা মূলদ। আর লাস্ট, পৌনঃপুনিক ভগ্নাংশ সব সময় কি হয় বলতো? মূলদ মূলদ। হয়, তাই না? মানে পৌনঃপুনিক থাকলে এটাকে কত লেখা যাবে কে বলতে পারবা? 5 6 3 9 -5 ডিভাইডেড বাই কত? 999। সবাই কি বুঝতেছো? 5634/999। হ্যাঁ, ভেরি গুড, 5634/999। তো আমরা কোনটা অমূলদ কোনটা মূলদ এটা চিনে গেলাম। এটা অবজেক্টিভ হিসেবে কিন্তু আসবে, এটা কোনো অঙ্ক না, মানে 20 নাম্বারটা এটা একটা এমসিকিউ। সবাই কি বুঝতেছো? জি ভাই। ওকে, এইবারে আসো আমরা যেটা করব সেটা হলো ভেরা রুট। এই যে তোমরা দেখতে পাচ্ছ 9 নাম্বার, এটা একটা স্পেশাল ম্যাথ পরীক্ষার জন্য। আমি বলবো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো ম্যাথ থেকে থাকে তাহলে সেটাই হচ্ছে এইটা 9 নাম্বার। যে আমাকে বলছে প্রতিটি সংখ্যা অমূলদ প্রমাণ করো, √5 √7 √10। আমি তোমাকে একটা নিয়ম শিখাবো, যেই নিয়ম দিয়ে তুমি সব অমূলদ সংখ্যা প্রমাণ করতে পারবা। মানে এই যে √5 √7 √10 এগুলো যে সব অমূলদ, এইটা বের করার একটাই কমন সিস্টেম আছে। আমি সেই সিস্টেমটা দেখাই দিচ্ছি, করাই দিব, তোমরা খ গ করবা। একদম একই, খালি 5-এর জায়গায় 7 আর 10 লিখতে হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যদি মানে কোনো একটা অঙ্ক আসে তাহলে এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো 9-এর ক নাম্বার করে দিচ্ছি। যারা একটু বলবা √5 মানে কত? 2 দশমিক, ক্যালকুলেটর একটু বলবা 2 দশমিক কত হয়? আমার কাছে ক্যালকুলেটর আছে, আমাদের একটু ক্যালকুলেটরটা লাগবে, তো এটা একটু রেখে দিই। 2.23606797775। এত লিখতে হবে না, 3-4 ঘর পর্যন্ত লিখবা। 2.2306 না ভাইয়া, 606। 2.236067 আর লিখবো না। তাহলে আমাকে বলো √5 কি পূর্ণ সংখ্যা? অবভিয়াসলি না। তার মানে √5 পূর্ণ সংখ্যা নয়, এর মান 2 এবং 3 এর মাঝে। এটা পূর্ণ সংখ্যা না, এটা আমি নিশ্চিত, এবং এটার মান 2 আর 3 এর মাঝে। আমাকে প্রমাণ করতে হবে এটা অমূলদ। আমি এটা অমূলদ প্রমাণ করার জন্য মনে মনে এটাকে ধরে নেই মূলদ। √5 যদি একটি মূলদ সংখ্যা হয়, লেখা স্টাইলটা বুঝো ভালো মতো। √5 যদি একটি মূলদ সংখ্যা হয় তবে আমি ধরে নেই √5 ইকুয়াল টু p/q। p আর q হলো পূর্ণ সংখ্যা, যেখানে p, q এলিমেন্ট অফ
এন এবং এদের এক ভিন্ন সাধারণ কোনো উৎপাদক নেই। সাধারণ কোনো উৎপাদক নেই মানে ব্যাপারটা হলো যেহেতু পি বাই কিউ একটা ভগ্নাংশ, তাহলে আমি ধরলাম যে পি আর কিউ কাটাকাটি করা যায় না। সবাই কি আমার কথা বুঝছো? মানে কাটাকাটি যদি করাই যেত তাহলে কি এটা পূর্ণ সংখ্যা হয়ে যেত না? সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এক ভিন্ন সাধারণ কোনো উৎপাদক নাই মানে হচ্ছে পি আর কিউ এমন সংখ্যা যেটা কাটাকাটি করা যাবে না। এক দিয়ে তো পৃথিবীর সব সংখ্যাই কাটাকাটি করা যায়। তো এক ছাড়া মানে সাপোজ আমি একটা উদাহরণ দিই, সাপোজ এরা হলো 5/3, তাহলে 5 আর 3 কে কি কাটাকাটি করা যায়? না তাহলে এরা হলো এরকম, মানে পি আর কিউ হলো এরকম। তো এবার এখন √5 = পি বাই কিউ বর্গ করো, 5 = পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তো এখানে একটা কাজ করো, একটা কিউ কে বামে নিয়ে আসো। 5q = কি লেখা যাবে বলতো ভাইয়া? পি স্কোয়ার বাই কিউ। সবাই কি বুঝছো? মানে √5 কে বর্গ করছি, 5 হয়, তারপরে একটা কিউ কে আমি বামে নিয়ে আসছি। ক্লাসের সবাই কি বুঝতেছো? যারা প্রমাণটা খুব ভালো করে বুঝে নাও। যারা আমরা বলতো পি আর কিউ কে কি বলছি? ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? তাহলে বলতো কিউ যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে কি 5q কি একটা পূর্ণ সংখ্যা না? জি ভাইয়া। তার মানে 5q স্পষ্টত পূর্ণ সংখ্যা। কিন্তু হ্যাঁ আমাকে বলো, আমি বলছিলাম পি আর কিউ এর এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নাই, মানে পি আর কিউ কাটাকাটি যায় না, তার মানে এটা একটা ভগ্নাংশ। তাহলে আমাকে বলো সাপোজ 5/3 ভগ্নাংশ, তার সাথে তুমি যদি আরো 5 গুণ করো, এটা কি ভগ্নাংশই থেকে যাবে না? জি ভাইয়া। তাহলে আমাকে বলো তো পি বাই কিউ যদি ভগ্নাংশ হয় তাহলে পি স্কোয়ার বাই কিউ কি ভগ্নাংশই হবে না? জি ভাইয়া। কিন্তু পি স্কোয়ার বাই কিউ একটি ভগ্নাংশ, তাই এরা কি সমান হইতে পারে? তাই 5q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। মানে আমি তাহলে যেটা ধরছি, দেখো 5q আর পি স্কোয়ার বাই কিউ আমি সমান বলতেছি, কিন্তু দেখো একটা সমীকরণের বাম পক্ষে হইল পূর্ণ সংখ্যা আর ডান পক্ষে ভগ্নাংশ, এই দুইটা কি কখনো সমান হইতে পারে? না ভাইয়া। তাইলে তাইলে কি হলো? তাইলে আমি যেটা ধরছি সেটাই হলো ভুল। বলো আমি কি ধরছিলাম? √5 হচ্ছে মূলদ সংখ্যা ধরছিলাম, মানে পি বাই কিউ। তার মানে অর্থাৎ √5 পি বাই কিউ আকারের কোন সংখ্যা হতে পারে না। √5 পি বাই কিউ আকারের কোন সংখ্যা হতে পারে না, তার মানে √5 একটা অমূলদ সংখ্যা। আমরা জানি মূলদ সংখ্যার সংজ্ঞা কি, যেই সংখ্যাটাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। আমি ধরছিলাম কিন্তু ধরে দেখলাম যে এটা কখনো পসিবল না, তার মানে √5 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কখনোই হবে না। এই প্রত্যেকটা প্রমাণ √5, √7, √10 তোমরা এই নিয়মে করবা। আমি একটু বুঝায় বলি। সাপোজ যদি পরীক্ষায় √10 আসে, তাহলে √10 এর মানটা কত বলতো? দশমিকে 3.16 সামথিং। তো ভেড়া পার্থক্যটা কি হবে খালি বলতো? 3.16 সামথিং যখন আসবে তুমি কি বলবা? √10 পূর্ণ সংখ্যা নয়, এর মান কত আর কত মাঝখানে বলতো ভাইয়া? 3.16 যদি হয়, 3 ও 3 আর 4 4 এর মাঝখানে, 3 আর 4 এর মাঝখানে বাকি পুরা লেখা সেম হবে। মানে এখানে √10 হবে খালি 10q হবে,
10 কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা, পারবা রুলটা? মানে ব্যাপারটা হইলো অনেকটা এরকম যে মানে ধরো প্রমাণ করতে হবে যে সাপোজ ক্লাসে কেউ একজন আছে সে প্রিয়ন্ত, না প্রিয়ন্ত ক্লাসে নাই, তো সাপোজ ধরলাম কে আছে, তানভীর। প্রমাণ করতে হবে তানভীর একটা খারাপ ছেলে। তো আমরা কিভাবে প্রমাণ করছি? ধরে নেই তানভীর একটা ভালো ছেলে, এই ধরে তার চরিত্র বিশ্লেষণ করলাম, পরে গিয়ে দেখলাম যে ভালো ছেলে হওয়ার জন্য যে বৈশিষ্ট্য দরকার সেটা তানভীরের মধ্যে নাই, তার মানে ও একটা খারাপ ছেলে। মানে জাস্ট একটা উদাহরণ স্বরূপ বললাম, কারণ এখানে আমাকে √5 অমূলদ প্রমাণ করতে বলছে, আমি মূলদ ধরছি, মূলদ ধরে ক্যালকুলেশন করে দেখলাম মূলদ ধরলে যে শর্তটা পূরণ করতে হইতো সেটা হচ্ছে না, তাইলে √5 একটা অমূলদ সংখ্যা। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি স্যার। তো ভেড়া √7 √10 তোমরা একই রকম ভাবে লিখে করতে পারবা। পরীক্ষায় কিন্তু এমনও আসে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা। তোমাদের কাছে আমি জানতে চাই যে √2 হইলো 1.414, পার্থক্যটা কি লিখবা খালি বলতো? এইটা কত এর মাঝখানে বলতো? 1 এক আর এবং 2 এর দুই। এক আর 2 এর মাঝখানে √5, এই বাকিগুলো ধরবা, একই রকম ভাবে করবা। বইয়ের উদাহরণে অঙ্কটা করা আছে, √3 নাকি √2 দিয়ে যেন আছে। অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, অনেকটা সময় নিলাম, অঙ্কটা করবা মনোযোগ দিয়ে। এবারে চলে আসো আমরা অন্য ধরনের ম্যাথে চলে যাই। ভেরা লাস্ট ক্লাসে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ আর সাধারণ ভগ্নাংশের রূপান্তর শিখছি। এবার আমরা যেটা শিখবো সবাই একটু দেখে নাও, 14 নাম্বার। 14 নাম্বারে বলছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি জিনিস মনোযোগ দিয়ে শুনো। মানে সাপোজ এখানে আমি একটা উদাহরণ দিই, তাহলে মনে হয় তোমরা বুঝতে পারবা। সাপোজ গ নাম্বারে দেখো 3টা ভগ্নাংশ আছে, কিন্তু ভগ্নাংশগুলো কি একরকম? দেখো তো 5.7 পৌনপুনিক, এখানে একটা পৌনপুনিক আছে। 5.34 পৌনপুনিক, এখানে 2টা পৌনপুনিক আছে। আর 6.245 পৌনপুনিক, এখানে 3টা পৌনপুনিক আছে। এরা এগুলা কি সেম হইলো? না ভাইয়া। তো আমাকে এমন ভাবে প্রকাশ করতে হবে যেন তিনটারই একই রকম পৌনপুনিক সংখ্যা থাকে, পৌনপুনিক অথবা পৌনপুনিক ছাড়া একই রকম যেন থাকে। তাইলে কিভাবে করবা? তুমি দেখবা যে গ নাম্বারে, যারা একটু বলতো, গ নাম্বারের প্রথমটায় পৌনপুনিক সংখ্যা 1, তারপরেরটায় হইলো 2, তারপরেরটা হইলো 3। কে কে বলতে পারবা 1, 2, 3 এই তিনটার লসাগু কত? 6। 6। তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভগ্নাংশে যেন 6টা করে পৌনপুনিক থাকে। আমি সমান বানায় ফেলবো কিভাবে? তাহলে আসো একটু দেখি। সাপোজ তোমরা আমাকে একটু বলো 5.7 পৌনপুনিক, এটা মানে কি বলতো? 5.7777777 সারা জীবন 7 চলতে থাকবে, তাই না? সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, আমি যদি এটাকে 5.7 তারপরে এইটা লিখি তাহলে কি ভুল? দেখো তো, না ভাইয়া। 6টা পৌনপুনিক, মানে এইটা মানে তো ওইটাই, একই তো কথা। পৌনপুনিক মানে রিপিট, সেটা একবার হইলেও যা, 2বার হইলেও তা, 3বার হইলেও তা, 6বার হইলেও তাই। তো এখানে ভগ্নাংশ 3টা কি কি আছে আমাকে একটু বল। 14 নাম্বার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, হেল্প করো, বলো ভগ্নাংশগুলো কি আছে। 5.7 5.7 পৌনপুনিক, 8.34 পৌনপুনিক, আরটা কি 235 নাকি 235 না 4? ঠিক আছে ভাইয়া, ক্লাসের সবাই দেখে নিই আমি।
দেখো সদৃশ আবৃত দশমিক, হ্যাঁ 245 হবে, 235 না 245। ওকে, তাহলে বলবা প্রথম ভগ্নাংশে বা একবারে বলো ভগ্নাংশ তিনটিতে আবৃত দশমিক অঙ্ক যথাক্রমে 1, 2, 3, এদের লসাগু কত? লসাগু হলো 6। তাইলে তোমার যেটা করতে হবে প্রত্যেকটাকে 6টা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সুতরাং এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করে পাই। তার মানে তোমার খেয়াল রাখতে হবে প্রত্যেকটায় যেন 6টা করে আবৃত অঙ্ক থাকে। তাহলে বলো 5.7 পৌনঃপুনিক, এটাকে কি লেখা যায়? 5.7777777। ফার্স্টে আর লাস্টে পৌনঃপুনিক দেওয়ার অর্থ কি বলতো? ফার্স্টে আর লাস্টে পৌনঃপুনিক দিলে কি সবগুলাই পৌনঃপুনিক হয়ে যাবে? মাঝখানের সংখ্যা সহ পুরোটাই আবার রিপিট হবে। হ্যাঁ কারেক্ট। তো এরপরে হচ্ছে 8.34 পৌনঃপুনিক। এবার তুমি কি লিখবা বলো তো? 34 34 34। সবাই কি বুঝছি? আর লাস্ট 6.245 পৌনঃপুনিক। তো 6 পয়েন্ট কি হবে বলো? 245 245 ফার্স্টে আর লাস্টে পৌনঃপুনিক। তাহলে বলো এই তিনটা কি সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ হলো না? সবগুলারই 6টা করে করে পৌনঃপুনিক আছে। ক্লাসের সবাই কি বুঝছো? বলো এতে কি মানের কোনো পরিবর্তন হবে? তোমার খেয়াল রাখতে হবে যেন মানের পরিবর্তন না হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ফাইন। তো এটা একটা করলাম যেটাতে খালি আবৃত দশমিক আছে। এখন আমরা একটা ম্যাথ করব যেটাতে আবৃত আর অনাবৃত অঙ্ক দুইটাই আছে। তো লক্ষ্য করো ভেরা, আমরা এখন যেটা করব সেটা হলো 12 নাম্বার। 12 নাম্বারে সরি ঘ নাম্বার। তো ঘ নাম্বারে বলছে 12.32 2.19 4.3256। তাহলে এই আকারে আমাকে প্রকাশ করতে হবে। তো এখানে বলবা যে অনাবৃত অঙ্ক কয়টা? প্রথমটায় দুইটা, পরেরটায় একটা, আর লাস্টেরটায় দুইটা। তাহলে বলো তো 2, 1, 2 এইটার কিসে কত? 2, 1, 2, এটা লসাগু 2। আর বলো এখানে অনাবৃত কয়টা? 0। এখানে একটা, এখানে দুইটা। তাহলে বলো লসাগু কত হবে? 2 হবে। না না ভাইয়া 2 হবে, কারণ সর্বোচ্চটাই লসাগু হয় সব সময়। তো এখন বলবা যে আল্লাহ এখানে তো অনাবৃত নাই, তাইলে আমি কিভাবে করব? মানে সরি আবৃত দশমিক ভগ্নাংশ নাই। তো রুলটা একটু দেখে নাও সুন্দর মতো। আচ্ছা 14 এটা হচ্ছে ঘ নাম্বার। বলো সেগুলা কি কি? 12.32, তারপরে কত? কেউ একজন বলো। 2.19 3 দশমিক নাকি? 2.19 আচ্ছা 2.19 9 এর উপরে পৌনঃপুনিক। আর লাস্টেরটা কত? 4 পয়েন্ট, লাস্টেরটা কত? আমি একটু দেখি। 3256 4.3256 56 এর উপরে পৌনঃপুনিক। ভগ্নাংশ তিনটিতে আবৃত দশমিক অঙ্ক যথাক্রমে 0, 1, 2। তাহলে এদের লসাগু হবে 2।
আর বলো আবৃত দশমিক ভগ্নাংশ কত? অনাবৃত কত? অনাবৃত দশমিক অঙ্ক দুই 2 1 2। এদের লসাগু কত? সংক্ষেপে লিখি লসাগু 2। ওকে, তাইলে এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করি, কত হবে? এই যে দেখো সবাই, প্রত্যেকের মনে রাখবা অনাবৃত 2টা থাকতে হবে, আবৃত কয়টা থাকতে হবে? 2টা। 12.32 অনাবৃত 2টা আছে, আর আবৃত নাই। বলো দশমিকের পরে শূন্য দিলে কোনো প্রবলেম? না ভাইয়া। তাহলে 2টা তুমি পৌনঃপুনিক 0 0 দিয়ে দাও, তাহলে 0 0 আসতেই থাকবে। তাতে কি মানের কোনো চেঞ্জ হবে? না ভাইয়া। না। তো 2.19 কে কিভাবে লিখবা? কেউ একজন আমাকে হেল্প করো দেখি, কে কে পারো। 2 দশমিক কি লিখবা? ফার্স্টে 19, তারপরে 9 9 9 9 এর উপরে পৌনঃপুনিক। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? অনাবৃত আর আবৃত 2টা সমান রাখতে হবে। দেখো 2 2 করে মিলাইতে হবে এখানে, যেহেতু 2টা লসাগুই 2। নয়তো এটা কি মানে মানের কি চেঞ্জ হবে? একটা পার্ট, তাহলে এই 2 নম্বর অঙ্কটাতে এই 1 9 হ্যাঁ, এতে কি মানের কোনো চেঞ্জ 1 হবে? এটা 9 বলো কেন আসলো ভাইয়া? ভাইয়া, 2টা করে অনাবৃত থাকতে হবে। না ভাইয়া। মানের কোনো চেঞ্জ না রেখে তোমাকে সেম মানে সবগুলাকে একই আকৃতিতে আনতে হবে, বুঝতে পারছো? জি ভাই। ওকে, আর লাস্ট 4.3256 এটা কি কিছু করা লাগবে? না ভাইয়া। এটা ঠিকই আছে। তো কনসেপ্ট গুলা কি বুঝতে পারতেছো জি ক্লাসের সবাই? তো এইবার আমাদের এই কাজটা আরো কয়েকবার করতে হবে, সবাই একটু দেখে নাও। আমাকে বলছে যে এর সাহায্যে যোগ আর বিয়োগ করতে হবে। মানে দেখো এই যে আমার যোগ আর বিয়োগ গুলো আছে, তো যোগ আর বিয়োগের নিয়ম হইলো তুমি আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করবা, তারপরে তুমি মানে যোগ বা বিয়োগ করবা। মানে নরমালি যোগ বা বিয়োগ করতে পারবা না তুমি। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ভাইরা, আমি লেখা না লিখে যদি সদৃশ আবৃত দশমিক ডাইরেক্ট বলে ফেলাই, তোমরা কি পারবা? মানে এইখানে বলতো অনাবৃত কয়টা আর আবৃত কয়টা? অনাবৃত কয়টা ভেড়া বলো? অনাবৃত একটা একটা, তাই না? মানে পৌনঃপুনিক নাই, দশমিকের পরে পৌনঃপুনিক নাই, এমন কয়টা? একটা একটা। 1 আর 1 এর লসাগু কত হবে? একই স্যার হবে। একই হবে। আর বলো এখানে আবৃত একটা, এখানে আবৃত 2টা, তাহলে বলো তো 1 আর 2 এর লসাগু কত হবে? 2। 2 হবে স্যার। তো এই জিনিসগুলো লিখবা, আমি শুধু সরাসরি আবৃত দশমিক করে যোগটা করে ফেলবো। সবাই কি আমার কথা বুঝছো? এই জিনিসগুলো লিখবো না। পারবা লিখতে? লিখতে হবে ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তো এবারে আসো যোগটা একটু দেখি। 15 ক 0.45 পৌনঃপুনিক 134 পৌনঃপুনিক। তো ভেড়া এগুলা কি লিখলাম, তো ডাইরেক্ট এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করে পাই। 0.45 পৌনঃপুনিক আমার 0.4 থাকতে হবে, কিন্তু পৌনঃপুনিক থাকতে হবে 2টা। আমি কি সবাইকে বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? আর 0.134 পৌনঃপুনিক এটা হবে 0.134, 3 আর 4 এর উপরে পৌনঃপুনিক। মানে যোগ বা বিয়োগ করার আগে তুমি মনে রাখবা সদৃশ আকৃতিতে প্রকাশ করতে হবে, না হলে কিন্তু হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে, তো এবার আমরা একটা যোগটা করি। এটা নরমাল যোগ, যোগ নিশ্চয়ই সবাই পারো, তবে এখানে একটু যোগের সাথে একটু পার্থক্য আছে। আমি সেটা এটাতে হয়তো হবে না, পরেরটা আমি দেখাবো। বলো 5 আর 4 যোগ করলে 9, 5 আর 3 যোগ করলে 8,
4 আর 1 যোগ করলে 5, পৌনঃপুনিক ছিল 8 আর 9 এর উপরে। তো নির্ণেয় যোগফলটা কত হবে? 0.589 পৌনঃপুনিক। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তবে ভেড়া মনে রাখবা একটা জিনিস, আচ্ছা আমি সেটা অঙ্ক করেই দেখাই, তাইলে মনে হয় তোমাদের জন্য ভালো হবে। এই যোগফলটা কি বুঝছো ক্লাসের সবাই? जी सर। ওকে, সো এইখানে আমরা আসো আরেকটা ম্যাথ করি, কারণ এখানে একটা স্পেশাল ব্যাপার আছে। আমরা একটা কঠিনটা করি, সাপোজ খ নাম্বারটা করি। ভেড়া বলো, এখানে আমাকে ঠিক করতে হবে কিন্তু অনাবৃত কয়টা এখানে? 3টা। আবৃত আছে? नो सर। আবৃত নাই। তো এখানে যেটা করবা সেটা হইলো, আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা এইটাতেও সেই জিনিসটা আসতেছে না। আমি একটু কাজ করি, এইটার চেয়ে আমি এইটা করাই দিই। এইটা করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে অনাবৃত 2টা, এখানে অনাবৃত নাই, আর এখানে অনাবৃত নাই। আবৃত হচ্ছে 1টা 2টা 3টা। এরা বলো তাহলে টোটাল আবৃত আর অনাবৃত কত কত থাকবে? অনাবৃত কয়টা থাকবে, আবৃত কয়টা থাকবে, কে বলতে পারবা? আবৃত থাকবে 3টা আর অনাবৃত থাকবে 2টা। না, আবৃত থাকবে 6টা। 1 2 3 এর লসাগু কত বলো তো ভাইয়া? বুঝতেছো? জি ভাই 6 হবে। 6। আর অনাবৃত কয়টা থাকবে? 2টা থাকবে। 2টা থাকবে। এক্সেলেন্ট। আচ্ছা আমি একটু লিখে নিছি, এবার তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝছো, হ্যাঁ ভালো করে বুঝছো। এই জিনিসগুলা ভালো করে বুঝে নিতে হবে, তোমাদের অবজেক্টিভও আসবে। প্রথমে আমি যদি এটাকে প্রকাশ করি এমন ভাবে, দেখো 0.006 পৌনঃপুনিক, 0.00, তারপরে 6 6 6 6 6 6, 6টা 6, তারপরে হইলো 0.92 92 এর উপরে পৌনঃপুনিক, 0.92 92 92 92 প্রথমে আর লাস্টে, আর ফাইনালি 0.134। তাহলে কি হবে? এই যে খেয়াল করো, 1 3 4 1 3 4 1 3, 1 আর 3 এ পৌনঃপুনিক হবে না, পৌনঃপুনিক হবে এইখানে আর এখানে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? খেয়াল করো, 1 3 তারপরে 4 1 3 4 1 3 এভাবে গেলে তাহলে কিন্তু আলটিমেটলি মানটার কোনো পরিবর্তন হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো जी सर। ক্লাসের সবাই? ওকে, এইবার যোগ করি। এখানে একটা ভালো ব্যাপার আছে, ব্যাপারটা খেয়াল করো। নরমালি যোগ করতে গেলে, নরমালি যোগ করলে তোমরা কি লেখো বলো তো ভাই? 6 2 8 8 আর 1 কত? 11, 11 1 হাতে 1, 6 আর 9 15 16 আর হাতের 1 17, 17 1 7 2 9 13, 13 1 হাতে 1 10 16 19, 19 এর 1 হাতের 1, 10 এর 0 হাতের 1, 20 এর 0 হাতে 2, 7, 10 এর 0 হাতের 1 1। নরমালি এইটাই হলো যোগফল, কিন্তু পৌনঃপুনিকের ক্ষেত্রে মনে রাখবা ভেড়া, প্রথমে যখন তুমি যোগ করছো তখন কি হাতে একটা 1 ছিল না? जी सर। সেই 1 তোমাকে পুনরায় আবার যোগ করতে হবে। এখন তুমি বলবা যে ভাইয়া আমি তো 1 এখানে যোগ করছি, মানে আমি তো 1 হাতে নিছিলাম, সেটা তো করছি, সেটা তোমাকে পুনরায় করতে হবে। কারণ হিসেবে আমি একটু বলি ভাইয়া, নরমালি
5.6 যোগ করতেছো তুমি 2.5 সাপোজ, খেয়াল করো। হ্যাঁ, তো তুমি বলো হ্যাঁ 6 আর 5 যোগ করলে তো মানে 11 হয় হাতের 1, এটা তো আমি করছি। কিন্তু এইটা মানে কি আসলে 6 আর এটা কি 5 মানে 6 আর 5 যোগ করলে 11 হয়, কিন্তু তুমি যখন পৌনঃপুনিক যোগ করবা তখন দেখবা কি 1 বেড়ে যাচ্ছে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে তুমি একটু যোগ করে দেখো, নরমালি যোগ করো কি হয়। 11 1 হাতের 1 আর এখানে যোগ করে তুমি বলবা কি যে এটা হলো 8 হইতেছে, মানে 8.111111 হবে। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, আমি একটু দেখাই তোমাদের ক্যালকুলেটরটা যোগ করে। 5.6666666 আমার যতগুলো আটলো, আর 2.55555555। খেয়াল করো ভাইয়া, উত্তরটা আসছে 8.2222222, কিন্তু উত্তরটা কি 8.1111 আসার কথা ছিল না? আমার কথা কি বুঝতেছো? জি স্যার। কারণ সবসময় আমরা রাখবা পৌনঃপুনিকের ক্ষেত্রে যদি যোগ করো, যেটা প্রথমে যোগফলে যেটা বাড়তি মানে আসছিল সেটা তুমি নরমালি যোগ করবা, সেটাকে তোমাকে আরো একবার যোগ করে নিতে হবে। তাহলে যোগফলটা কত হবে? নির্ণেয় যোগফল 1.070.0937 হবে। মানে তুমি নরমালি যোগ করবা, প্রথমে যে যোগফলে হাতে যেটা ছিল না সেটা তোমাকে আরো একবার যোগ করতে হবে। আমি কি ক্লিয়ারলি সবাইকে বুঝাইতে পারছি? তাহলে কি ভাইয়া ওই প্রথমে হাতে যদি 4 বা 5 দুইটা লাস্টে যোগ করে দিতে হ্যাঁ হ্যাঁ, তাহলে 4ই যোগ করতা। সাপোজ প্রথমে যোগ করলে হাতে 2 আছে, তাহলে তুমি 2 যোগ করবা। সবাই কি বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই ফাইন। এটাই শুধু একটা বাড়তি জিনিস। তো বিয়োগের ক্ষেত্রেও জিনিসটা মনে রাখতে হবে, বিয়োগে অনেক সময় আমি ধরে নিই না হাতের 1। তো এটা আমি একটা দেখায় দিচ্ছি তোমাদের, তোমাদের সুবিধা হবে, যোগ বিয়োগটা কমপ্লিট করবা। বিয়োগের একটা করাই দিই আমি। কোনটা করাই দিব? একটু বড়টা করাই দিই, গ নাম্বারটা করাই দিচ্ছি। 19.345 পৌনঃপুনিক। তো এখান থেকে বাদ দিবা কি 13.2349। 16 খ 19.345 পৌনঃপুনিক মাইনাস 13.2349। দুই তিন চার নয়, 3 আর 9 উপরে পৌনঃপুনিক। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ভেরা, এবার আমাকে বলো এটা কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ? তোমরা মনে হয় পারবা। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ রূপান্তর করলে কি হবে? 19.34। ভেরা 5 হবে 3টা, সবাই কি বুঝতে পারো? আর 13.23493। ক্লাসের সবাই কি বুঝছো আবৃত দশমিক? তো যাই হোক, বিয়োগ করো। নরমালি বিয়োগ করতে পারি না ভাইয়ারা সবাই? ক্লাসের সবাই কি বিয়োগ করতে পারি? জি স্যার। ওকে, 5 থেকে 3 গেলে এটা 2। আচ্ছা, এটা হইলো না। 5 থেকে 9 তো ধরা যাবে না। 15, দেখো এখানে 15 হয় না? 15 থেকে 9 গেলে 6, হাতের 1, এখানে সেটা যোগ করলা, এটা 0। আর 4 থেকে 3 গেলে 1.6। এইটা যদিও হইলো না। এখন আমাকে বলো, এই কাজটা যদি আমাকে ফার্স্টে করতে হইতো তাহলে উত্তরে কি করতে বলো তো ভাইয়া? মানে সাপোজ এটা 5 আর এটা 9 লাস্টে আছে, সেক্ষেত্রে উত্তরে 1 আবার বিয়োগ করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। মানে প্রথমেই যদি আমাকে উপরেরটার চেয়ে নিচেরটা বড় হইতো, আমি 1 ধরে নিতাম। নরমালি বিয়োগ করবা, লাস্টে আবার 1 বিয়োগ করবা বাড়তি। ক্লাসের সবাই কি আমার কথা এই বুঝতেছো? ক্ষেত্রে বিয়োগ কি করতে বলছি আমি? হবে না? এই ক্ষেত্রে হবে না, কারণ কি 5 থেকে 3 5 তো বড়ই আছে 3 এর চেয়ে, তাই না?
সবাই আমার কথা বুঝতেছো? মানে প্রথম অঙ্কটার কথা খেয়াল রাখবা, তাইলেই হবে। সাপোজ আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2.3429 সরি 24 আর এখানে দিলাম 1.1238। এবার বিয়োগ করো, তাহলে কি হবে? জাস্ট উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি। 4 থেকে 8 তো বিয়োগ যায় না, তো 14 ধরবা। 14 থেকে 8 গেলে 6, হাতের 1, হাতের 1 এখানে আসলো, কত হয়? 4। তাহলে 12 থেকে 4 গেলে 8, হাতের 1, তাহলে এটা 1 2 1। এইখানে আবার কি করবা? লাস্টে 1 বিয়োগ করে উত্তরটা হবে 85। আমি কি সবাইকে বুঝাতে পারছি? जी सर। ফাইন। তো আমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ ইতিমধ্যে শিখে ফেলছি। গতদিন ক্লাসে আমরা গুণ ভাগ সরলগুলো দেখাইছিলাম। তো আমাদের ছোট্ট 2-1টা পার্ট বোধহয় বাকি আছে, আমরা আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা এটা একটু স্টার্ট করে হায়ার ম্যাথের অন্য একটা চ্যাপ্টার করব। সো তোমাদের আজকে যেহেতু ঈদের আগে লাস্ট ক্লাস, তো এরপরে আপাতত দেখা হচ্ছে না, তাহলে ঈদ মোবারক দিয়ে তোমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। এর মধ্যে তোমাদের কাজ হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো, 7.1 এর এক্সামটা দিবা। আর যারা ফাঁকিবাজি করছো যে ভাই আগের পরীক্ষাগুলো দেই নাই, হোমওয়ার্ক গুলা করি নাই, তো ঈদের সময় তো আনন্দ করবা ঠিক আছে, কিন্তু তোমাদের সময়টা অনেকটা, মানে তোমাদের সাথে আমাদের দেখা হবে প্রায় 13 দিন পরে। ইন দা মিন টাইম তোমরা কাজগুলো একটু করে রাখো, কারণ ঈদের পরে অনেকের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমরা একটু সিরিয়াস হও, আর আশা করবো যে তোমরা আগের রেকর্ডিং গুলো দেখে যাদের যে দুর্বলতা গুলো আছে কভার আপ করে ফেলবা। ঠিক আছে, ভালো থাকো, ঈদ মোবারক সবাইকে। হ্যাঁ, सर अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম।